আসসালামু আলাইকুম। শুরু করছি উপন্যাস অরুণিকা, লেখিকা সামিয়া বিনতে হামিদ। আপনারা যদি এই উপন্যাসের আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে সম্পূর্ণ প্লেলিস্টটি পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে ক্লিক করে আগের পর্বগুলো দেখতে পারেন। চলুন উপন্যাসের পরবর্তী অংশ শুরু করা যাক। প্রায় 22 ঘন্টা পর তারা কলকাতায় এসে পৌঁছালো। বাস স্টেশনে এসে থামতেই তারা নেমে পড়ল। যেই লোকটা তাদের নিতে আসবে, রহমত চাচা তার একটি ছবি পাঠিয়েছিলেন। অনেক খোঁজাখুঁজির পর সেই লোকটাকে খুঁজে পাওয়া গেল। তিনি নিজের পরিচয় দিলেন সালেহ আলী নামে। তারপর সালেহ আলী আরো 1 ঘন্টার পথ পাড়ি দিয়ে তাদের নিয়ে এলো একটা মহল্লায়। এত মানুষের ভিড় দেখে অরুণিকার খুব আনন্দ লাগছে। সে উৎসুক দৃষ্টিতে এদিক ওদিক তাকাতে লাগলো। মহল্লায় ভ্যান গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ফেরিওয়ালা। অরুণিকা খেলনার ভ্যান গাড়ি দেখে বলল, আমি ওটা নেব। আরাফ অরুণিকার কথা না শুনেই হাঁটতে লাগলো। এখন তারা কোথায় যাচ্ছে সেটাই তাদের ভাবনার বিষয়। এটা ওটা নেওয়ার মতো টাকাও তো তাদের নেই। অনেকক্ষণ হাঁটার পর মহল্লার শেষ দিকের একটা গলিতে ঢুকে পড়লেন ভদ্রলোক, আর তাদের নিয়ে এলেন একটা সেমি পাকা বাড়িতে। ঘরে ঢুকতেই ছোট একটা বারান্দা, ভেতরে বড় একটা রুম, তার সাথে লাগানো একটা মাত্র ওয়াশরুম, আর ঘরের মধ্যেই রান্নাঘর। যদিও ঘর পরিষ্কার থাকায় কিছুটা স্বস্তি লাগছে, তবু এতটুকু একটা ঘরে 6 জন একসাথে কিভাবে থাকবে? সালেহ আলী ঘরের চাবি বুঝিয়ে দিয়ে বললেন, আমি পাশের ঘরেই আমার বউ বাচ্চা নিয়ে থাকি। এখন তোমরা বিশ্রাম করো, আমি পরে আসবো। সালেহ আলী চলে যেতেই তারা ঘরটি ঘুরে ঘুরে দেখতে লাগলো। ঘরে একটি মাত্র ফ্যান, তবে 2টা লাইটের ব্যবস্থা আছে। এক পাশে টেবিল ফ্যানও রাখা আছে। দুপাশে 2টো খাট বিছানো আছে, আর তাতে পরিচ্ছন্ন কাঁথা বালিশও রাখা আছে। এক পাশের খাটের সাথে লাগানো একটা টেবিল, সেই টেবিলে রান্নার জিনিসপত্র সাজানো আছে। অন্য পাশে গ্যাসের চুলা। ওদিকে ওয়াশরুমেও সবকিছু ঠিকঠাকই আছে। অন্তত আগের ঘরটি থেকে এটা একটু উপযুক্ত। এবার 6 জন ব্যাগপত্র মেঝেতে ফেলে 2টো খাটে 3 জন করে গাদাগাদি করে শুয়ে পড়লো। অরুণিকা ওদের দিকে তাকিয়ে বলল, আমি কোথায় ঘুমাবো? ইভান বাইরে দেখিয়ে বলল, সামনে একটা বারান্দা আছে, তুমি ওইখানেই ঘুমাবে। অরুণিকা ইভানের কথা শুনে ধীর পায়ে সামনে এগিয়ে উকি মেরে বারান্দা দেখে এলো। তারপর এক দৌড়ে ঘরে ঢুকে বলল, ওখানে অনেক অন্ধকার, আমার ভয় লাগবে। আহনাফ বিছানা ছেড়ে উঠে বলল, আমি আর আরাফ নিচে থাকতে পারবো। ইমন হেসে বলল, বাহ কি মায়া। ইমন ইবান আর তাহমিদকে বিছানা থেকে উঠিয়ে অরুণিকাকে সেই খাটে বসিয়ে দিয়ে বলল, এটা পুরোটাই তোমার দখলে, আর পাশেরটা আমরা ভাগাভাগি করে নেব। অরুণিকা খুশি হয়ে হাত পা মেলে শুয়ে মিষ্টি হাসি দিয়ে বলল, আমি মাঝখানে থাকবো, আমার এই পাশে বাবা আর এই পাশে মা থাকবে। অরুণিকার এমন কথায় মুহূর্তেই পরিবেশটা থমথমে হয়ে গেল। দরজার কটকট শব্দে আহনাফের ঘুম ভেঙে গেল। আর মোড়া ভেঙে সে বারান্দায় এসে দেখল 2 জন মহিলা তার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। সে আশেপাশে তাকিয়ে বলল, জি কিছু বলবেন? তাদের একজন বললেন, আমি পাশের বাড়ির, ওই যে কাল রাত্রিরে আমার বর তোমাদের এই বাড়িতে নিয়ে এলো, আমি ওনার গিন্নি, তোমাদের সাথে দেখা করতে এসেছি। এ হলো আলেয়া আপা। আহনাফ তালা খুলতে খুলতে বলল, সবাই এখনো ঘুমে, সমস্যা নেই, আমরা ছোট্ট বাবুনটিকে দেখতে এসেছি। সে তোমাদের বোন? জি। আহনাফ দরজা খুলতেই ইভান আর তাহমিদও উঠে চলে এলো। আলেয়া আপা বললেন, এমা এত ছেলে মানুষ, তাহলে ছোট্ট বাবুনটা কোথায় ছিল? সালেহ আলীর স্ত্রী সুরাইয়া আলেয়াকে নিয়ে ঘরে ঢুকলেন। আহনাফ আর ইভান বাকিদের ঘুম থেকে উঠিয়ে দিয়ে এক পাশে দাঁড়ালো। অরুণিকা হাত পা ছড়িয়ে পুরো খাট দখল করে ঘুমাচ্ছে। আলেয়া আপা মশারি উঠিয়ে অরুণিকার গালে হাত রেখে বললেন, এতটুকু একটা বাবুন অনাথ হয়ে গেল, এই বাবুনটা আমাকে দিয়ে দাও, আমি ওকে দেখব। আহনাফ আর আরাফ একই সাথে বলে উঠল, অরুকে আমরা দেব না। কথাটি বলেই দুজনই একে অপরের মুখ চাওয়াচাই করলো। সুরাইয়া অবাক দৃষ্টিতে তাদের দিকে তাকালেন। আলেয়া আপা হেসে বললেন, আরে বাবা, আমি তো এমনিতেই বললাম, তোমাদের বোনকে নিচ্ছি না বাবা, আমাকে সালেহ ভাইজান বলল ওকে একটু দেখতে, তাই এলাম। এবার সুরাইয়া বললেন, তোমাদের যিনি পাঠিয়েছেন রহমত সাহেব, উনি আমার বরের ভাই। আমার বর বাংলাদেশি, আমি কলকাতার। শুনেছি তোমাদের বাবা মা একটা দুর্ঘটনায় মারা গেছে, তোমাদের আত্মীয় স্বজনও নেই, তাই তোমাদের এখানে পাঠিয়ে দিয়েছে। এখানে সবাই জানবে আমরা তোমাদের আপন চাচা চাচি, সবাইকে এটাই বলবে কিন্তু। আলেয়া আপা আমার বাসায় কাজ করেন, উনি বাবুনকে কাজের ফাঁকে ফাঁকে দেখে যাবে। তোমরা তো কাজে পড়াশোনায় ব্যস্ত থাকবে, স্কুলেও যাবে, তখন বাবুন আমাদের সাথেই থাকবে, আর ও তো মেয়ে মানুষ, প্রয়োজনে আমি আসবো ওকে দেখতে। এবার আলেয়া আপা বললেন,
পাশের বাড়ির মহিলাটার কত বছর বাচ্চা হয় না। এই বাবুন একবার যদি তার নজরে পড়ে। আলে আপার কথা শুনেই ছজনের মুখ শুকিয়ে গেল। আলে আপা তাদের দিকে তাকিয়ে হেসে বললেন, আবার ভয় দেখিয়েছি কিন্তু। এবার ইমন হেসে বলল, এমন ভয় দেখাবেন না খালা, ওকে আমরা দেখতে পারবো। আমরা ছজন কি এইটুকু মেয়েকে খাওয়াতে পারবো না? আমরা খেলে ও অবশ্যই খাবে, আমরা না খেলেও ও খাবে। সুরাইয়া মুখে হাসি ফুটিয়ে বললেন, বাহ, তোমরা বাবুনকে কত ভালোবাসো। দেখো আপন বোন নয়, তবু এত ভালোবাসছো। আর আমার দুটো ছানা আছে, সারাদিন ঝগড়াঝাটি করে বাড়িটা মাথায় তুলে রাখে। ওদের পাঠিয়ে দিব এদিকে, বাবুনের সাথে খেলবে। তা বাবুন সোনার নাম কি? আরাফ বলল, অরুণিকা চৌধুরী। হঠাৎ বারান্দার সামনে 13-14 বছরের একটা মেয়ে দাঁড়িয়ে বলল, ও খালা, তুমি এই ঘরে? আমি তোমায় তোমার বাড়িতে খুঁজে এলাম। সুরাইয়া পেছন ফিরে হাতের ইশারায় মেয়েটিকে ভেতরে ডাকলেন। মেয়েটি ঘরে ঢুকতেই এক নজর পুরো ঘরটি দেখে নিল। তারপর এক এক করে ছজনের পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো। ইমন ইভানকে ফিসফিসিয়ে বলল, এই মেয়ে আমাদের এভাবে দেখছে কেন? ইভান দাঁতে দাঁত চেপে বলল, এত সুন্দর ছেলে আগে দেখেনি তো তাই। ভাই, তোর সামনে আমি তো কিছুই না, একটু গরিবের মতো দাঁড়া। ইভান চোখ বড় বড় করে ইমনের দিকে তাকালো। ইমন মুখে হাসি টেনে তাহমিদের পাশে এসে দাঁড়ালো। এবার সুরাইয়া মেয়েটির সাথে তাদের পরিচয় করিয়ে দিয়ে বললেন, এ হলো আমাদের মহল্লার লক্ষ্মী, আমাদের মেয়ে শতাব্দী। তোমাদের মুখোমুখি বাড়ির 2য় তলায় থাকে। ওর বাবা স্কুলের মাস্টার, সবাই মাস্টার মশাই বলে ডাকেন। শতাব্দী হেসে বলল, আর আমাকে মাস্টারের মেয়ে বলেই ডাকে। শতাব্দী অরুণিকার পাশে গিয়ে বলল, এই মেয়ে কি ওদের? শতাব্দীর কথা শুনে আরাফ ছাড়া সবাই হা হয়ে গেল। তাহমিদ অবাক কণ্ঠে বলে উঠল, আমাদের মেয়ে? কিভাবে সম্ভব? আরাফ বলল, ও আমাদের বোন, ছোট বোন। শতাব্দী বলল, সেটাই তো বুঝিয়েছি, আপনাদেরই তো, বাইরের কারো তো নয়। আমি তো আর আপনাদের ওর বাবা বলছি না, ভাইই বুঝিয়েছি। কথা না বুঝলে কি আর করার। ইভান ভ্রু কুঁচকে শতাব্দীর দিকে তাকালো আর মনে মনে বলল, এই মেয়ে একে তো ভুল বলেছিল, এখন কথা ঘুরিয়ে আমাদের ভুল প্রমাণ করতে চাইছে। সুরাইয়া তাগাদা দিয়ে বলল, অরুণিকা তাহলে ঘুমাক, আমাদের পানি ধরতে হবে। আচ্ছা, তোমাদের তো বলা হয়নি, মহল্লায় সকাল আর বিকেল দুবেলা পানি দেবে। পানি ধরতে না পারলে সারাদিন পানি ছাড়াই থাকতে হবে। আহনাফ বলল, ওয়াশরুমে তো কল ছিল, কিন্তু পানি আসেনি। আরে আসবে কিভাবে? ট্যাঙ্কি তো নেই, পানি বাইরে থেকে নিয়ে আসো। পরে যখন ট্যাঙ্ক লাগাবে তখন আর দৌড়াদৌড়ি করতে হবে না। তোমাদের প্রয়োজন হলে এই বাড়ির মালিককেই বলতে পারো, তিনি আবার এখানে থাকেন না, ওদের বাড়ি দিল্লিতে। এখানে একটা লোক এসে টাকা পয়সা নিয়ে চলে যায়। মাসে কত টাকা দিতে হয়? তোমাদেরটা 3,500। ইমন বলল, অনেক কম। এবার শতাব্দী বলল, কম মনে হলে আরো বড় বাড়িতেই উঠতে পারতো। বড় লোকি ভাব। শতাব্দীর এমন কথায় ইভান রেগে গেল। চোয়াল শক্ত করে সুরাইয়াকে উদ্দেশ্য করে বলল, চাচি, আপনাদের লক্ষ্মী মেয়েটা হয়তো একটু বেশি কথা বলে। তা মাস্টার মশাইকে কখনো বলেনি? বোকারা একটু বেশিই বকবক করে। শতাব্দী নাক টেনে বলল, দেখছো খালা, এই লোক তোমার সামনে আমাকে বোকা বলল। তুর্য মুখ চেপে হেসে বলল, ইভান লোক। ইভান কিছু বলতে যাবে তার আগেই সুরাইয়া তাড়া দিয়ে বেরিয়ে পড়লেন। আলে আপাও শতাব্দীর গালে হাত রেখে বললেন, অতিথিদের সাথে এভাবে কথা বলে না, এখন চলো। শতাব্দী যাওয়ার আগে ইভানের দিকে চোখ ছোট করে তাকালো। তাহমিদ হাত দেখিয়ে ইশারায় শতাব্দীকে বেরিয়ে যাওয়ার জন্য তাগদা দিল। শতাব্দীও অভিমানী মুখে বেরিয়ে পড়ল। সে বেরোতেই তাহমিদ গেটের মুখে তালা লাগাতে ব্যস্ত হয়ে পড়ল। গ্রিলের ফাঁক দিয়ে সে এখনো তাহমিদের দিকে অভিমানী দৃষ্টিতে তাকিয়ে আছে। তাহমিদ চোখ ঘুরিয়ে ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকতেই দেখলো তুর্য আর ইমন ইভানকে নিয়ে হাসাহাসি করছে। তুর্য কিছুক্ষণ পর পর টিটকারি দিয়ে বলছে, এই লোক মশারি তোল, যা পানি ধর, এই লোক যা নাস্তা বানা, খিদে পেয়েছে। ইভান রাগে ওয়াশরুম থেকে 2টো বালতি নিয়ে পানি ধরার জন্য বেরিয়ে গেল। ইভানের পিছু পিছু আরাফ আর তুর্যও গেল। ঘুম ভাঙতেই আহনাফের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিল অরুণিকা। আহনাফ হাত ধরে অরুণিকাকে বিছানা থেকে টেনে তুলে বলল, উঠো, তোমাকে ব্রাশ করিয়ে দেব। ইমন আহনাফের কথা শুনে অবাক কণ্ঠে বলল, তুই ওকে ব্রাশ করিয়ে দিবি? অবাক লাগছে। হ্যাঁ, এখানে অবাক লাগার কি আছে? এতদিন এই কাজ তো আরাফ করত, হঠাৎ তুই? অদ্ভুত কথাবার্তা বলে মাথা খারাপ করিস না তো। আরাফ আর আমার মধ্যে পার্থক্য কি? তুই তো আবার বাচ্চা কাচ্চা পছন্দ করিস না, এখন বাচ্চা সামলানোর দায়িত্ব নিচ্ছিস, তাই বললাম। তাহমিদ মনোযোগ দিয়ে রুটি বানানোর জন্য ময়দা মাখছিল। সে বিরক্তিকর সুরে বলল, ইমন, তুই এই বিষয়টা বাড়াচ্ছিস কেন? যা গিয়ে আরো কয়েক বালতি পানি ভর্তি করে আন।
এক বেলায় সব পানি নিয়ে আসলে আরেক বেলা আরাম করতে পারবি। ইমন বলল, পানি তো সব তরই লাগবে, এখন নাস্তা বানাচ্ছিস, তারপর ধোয়া মোছা সব তুই করবি, তো ঘরটা কি আবর্জনার স্তূপ হবে? পরিষ্কার তো করবই, তুই আমার কাজে নাক গলাবি না। ঘরের মধ্যে যদি 1 ইঞ্চিও ময়লা হয় তোকে আমি দ্বিতীয়বার ঘর পরিষ্কার করতে দেব। ইমন চুপচাপ বেরিয়ে পড়ল। আহনাফ অরুণিকাকে হাত মুখ ধুইয়ে দেওয়ার পর বলল, তুমি প্রতিদিন এভাবে ব্রাশ করতে পারবে? অরুণিকা মাথা নেড়ে বলল, না। তাহলে তোমাকে প্রতিদিন হাত মুখ কে ধুয়ে দিবে? অরুণিকা আঙ্গুল দিয়ে আহনাফের দিকে ইশারা দিয়ে বলল, তুমি। তারপর দাঁত দেখিয়ে হেসে দিল। আহনাফ চোখ ছোট করে বলল, কালকে ব্রাশ করা না শিখলে ব্রাশটা মুখে ঢুকিয়ে সেলাই করে দেব। আহনাফ শীতল কণ্ঠে কথাটি বলল, তাই অরুণিকা বুঝল না এটা তার উপর বিরক্ত হয়ে বলেছে নাকি খুশি হয়ে বলেছে। সে ভাবল হয়তো কোনো জ্ঞান দিয়েছে, তাই সে গায়ে মাখল না। সে লাফিয়ে লাফিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। গলির সামনেই কয়েকটা বাচ্চা খেলছে। অরুণিকা গ্রিলের ফাঁকে পা দিয়ে ধীরে ধীরে উপরে উঠে তাদের খেলা দেখার চেষ্টা করছে। তাদের মধ্যে একজন অরুণিকার দিকে এগিয়ে এসে বলল, এই বাবু, তোমার নাম কি? অরুণিকা হেসে বলল, অরুণিকা, আমিও খেলবো, আমাকে ওইটা দাও। বাচ্চাটির হাতে একটা লাঠিম ছিল। অরুণিকা সেটা নেওয়ার জন্যই হাতটা গ্রিলের বাইরে বের করে দিল। তখনই ইভান 2 বালতি পানি নিয়ে ধপ করে গ্রিলের দরজার সামনে রাখতেই অরুণিকা ভয়ে গ্রিল থেকে নেমে পড়ল আর দৌড়ে ভেতরে ঢুকে গেল। অরুণিকাকে দৌড়ে যেতে দেখে ইভান ভেবাচেকা খেয়ে গেল। বিড়বিড় করে বলল, আমি কি ওকে বকলাম নাকি? অদ্ভুত, আজ প্রথম তাহমিদ রুটি বানিয়েছে। দেশের রহমত চাচা দোকান থেকে নাস্তা কিনে এনেছিলেন। এখানে আসার পর সে ভাবলো যেহেতু তার রান্নাবান্না করতে ভালোই লাগে, তাহলে ছোটখাটো এসবের মাধ্যমেই শুরু করা যাক। দোকান থেকে রান্না করা মুগ ডাল কিনে এনেছে তুর্য, তা দিয়ে সকালের নাস্তা শেষ। সুরাইয়া নাস্তা বানিয়ে পাঠাবে বলেছিল, কিন্তু আরাফ বারণ করে দিয়েছে। এখন তাদের স্বনির্ভর হওয়া দরকার। যখন তখন তারা আর মায়ের হাতের নাস্তা খেতে পারবে না। বাবাও তাদের শখ পূরণ করার জন্য পাশে নেই। এখন তারা নিজেরাই নিজেদের হাত ধরবে আর নিজেদের শখ পূরণ করবে। নাস্তা খাওয়ার পর সবগুলোই তাহমিদ পরিষ্কার করে ফেলল। তাকে ইভান সাহায্য করেছিল। এরপর 6 জন মিলে কাজ ভাগ করে নিল। কেউ কাপড় ধুয়ে শুকাতে দিল, কেউ ঘর পরিষ্কার করলো, কেউ সব গুছিয়ে রাখলো। এবার তারা বসে বসে দুপুরের রান্নার জন্য কি কি প্রয়োজন তা লিখতে লাগলো। রহমত চাচা সালে আলীর কাছে তাদের হাত খরচের টাকা পাঠাবেন। এই মাসেরটাও হয়তো পাঠিয়ে দিয়েছেন, কিন্তু ঝামেলা বাঁধল যখন তারা জানলো তাদের খরচের তুলনায় তারা মাসে খুব কম টাকা পাবে। এমন হলে তো সব টাকা খাওয়া দাওয়ার পেছনেই শেষ হয়ে যাবে। তারা কি স্কুলে ভর্তি হবে না? তারা 6 জনই এবার মাধ্যমিক পরীক্ষা দেবে, কিন্তু এখন তো আর পরীক্ষা দেওয়া সম্ভব না। নতুন করেই স্কুলে ভর্তি হতে হবে। তবে টাকার যা সংকট, হয়তো 4 জন পড়াশোনা করবে, বাকিরা বসে থাকবে। কিন্তু তারা তা করবে না। হয়তো সবাই পড়াশোনা করবে, নয়তো কেউই করবে না। এসব নিয়েই আলোচনা করার এক পর্যায়ে তুর্য বলে উঠল, আমার গিটারটা বাসায় ছিল, ওটা তো এখন ছাই হয়ে গেছে। ওটা সাথে থাকলে গান গেয়েও কিছু টাকা আয় করতে পারতাম। আজকাল সোশ্যাল মিডিয়ায় মানুষ কত কন্টেন্ট তৈরি করে, আর আমি এতটাও খারাপ গাই না। তখন আহনাফ আফসোস করে বলল, বাবা বাইক কিনে দিয়েছিল, ওটাও হয়তো ছাই হয়ে গেছে। অরুণিকা এক পাশে বসে আরাফের ফোন দেখছিল। সে হঠাৎ আরাফের দিকে ফোনটা ছুঁড়ে দিয়ে চেঁচিয়ে বলল, মা কোথায়? আমি মায়ের কাছে যাব। অরুণিকার কথা শুনে ইবান বলল, এক কথা বারবার বলতে ভালো লাগে না। বললাম তো মা অসুস্থ, সুস্থ হলে দেখা করবে। না, মা সুস্থ, আমি মায়ের কাছে যাব। আহনাফ রাগী কণ্ঠে বলল, মা আল্লাহর কাছে চলে গেছে, আর কখনো আসবে না। এখন চুপ করো। অরুণিকা আহনাফের কথা শুনে আরাফের পাশে এসে বসলো। তারপর তার দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে বলল, মা আর আসবে না? আরাফ অরুণিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আসবে, কিন্তু যেদিন তুমি লক্ষ্মী মেয়ে হবে সেদিন আসবে। এখন তো তুমি দুষ্টুমি করছো, তাই আগে ভালো মেয়ের মতো আমরা যা বলবো তাই শুনতে হবে। অরুণিকা মুহূর্তেই মায়ের কথা ভুলে বলল, আমাকে ওই খেলনাটা দেবে? কোন খেলনা? ওই যে বাবুটা খেলছিল খেলনাটা দিয়ে। ইভান বলল, খাওয়ার টাকা নেই, তুমি খেলনা খুঁজছো? কোনো খেলনা চলবে না, ওকে স্কুলে ভর্তি করিয়ে দিলে ভালো হবে। আমি স্কুলে যাব না, আমি খেলবো। হঠাৎ বারান্দার বাইরে থেকে শতাব্দীর কণ্ঠস্বর পাওয়া গেল। সে গ্রিলের ফাঁক দিয়ে চোখ ঢুকিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। ইভান বারান্দায় এসে বলল, কি সমস্যা? শতাব্দী স্বাভাবিক কণ্ঠে বলল, বাবু কোথায়? বাবু? আপনার বাবু না, ছোট্ট বাবুটার কথা বলছি। ওই যে যখন এসেছিলাম ঘুমিয়েছিল। অরুণিকা মেয়েলি কণ্ঠ শুনে দৌড়ে এলো। শতাব্দীকে দেখে থমকে গেল। শতাব্দী হাত এগিয়ে দিয়ে বলল, বাবু আমার সাথে খেলবে?
অরুণিকা কিছু বলার আগেই ইভান বলল, না, ও এখন বাইরে যাবে না। শতাব্দী তার পেছন থেকে একটা বিড়াল ছানা বের করে বলল, বাবু খেলবে ছানার সাথে? অরুণিকা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল বিড়ালের বাচ্চাটির দিকে। ইভান গ্রিলের দরজা খুলে দিয়ে বলল, খেললে ভেতরে আসো, অরুণিকা বাইরে যাবে না। তাহমিদ সাথে সাথে আটকে দিয়ে বলল, না না, অরুণিকাকে নিয়ে আসছি, এই বিড়ালের বাচ্চা নিয়ে ভেতরে আসবে না। আমি মাত্র ঘর পরিষ্কার করেছি। তারা অরুণিকাকে নিয়ে ঘর থেকে বের হলো। মহল্লাটির শেষ মাথা পর্যন্ত মোট 8টি বাড়ি। এখানে অনেক পরিবারই থাকে। সবাই খোলামেলা বসে গল্প করছে। দেখে মনে হবে এক পরিবারের। কেউ মোড়ায় বসে পত্রিকা পড়ছে, কেউ বা একসাথে বারান্দায় বসে শাক পরিষ্কার করছে, আর বাচ্চারা পুরো গলিতে ছোটাছুটি করছে। আরাফ বাচ্চাগুলোকে দেখে বলল, অরুর বন্ধুর অভাব হবে না। আহনাফ বলল, ওদের সাথে বন্ধুত্ব করবে কেন? সমস্যা কোথায়? দেখছিস না কিভাবে একটা আরেকটার সাথে চুলাচুলি করছে? অরুকে মারলে? আরাফ বলল, স্কুলের মাঠে খেলতে গিয়ে কতবার মার খেয়েছিস মনে আছে? এসব তো চলবেই। আমার অরুর জন্য ভয় লাগছে। ও তো মেয়ে, আর এটা অপরিচিত শহর, ভিন্ন দেশ। কিছু হয়ে গেলে আমরা কি করব? ওকে কিভাবে দেখে রাখবো? 6 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে অরুণিকাকে দেখছে। অরুণিকা গেট দিয়ে বেরিয়ে বিড়াল ছানার পেছনে পেছনে ছুটছে, সেটিকে আদর করছে, আর কিছুক্ষণ পর পর তাদের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। অরুণিকার এই মিষ্টি হাসি বুঝিয়ে দিচ্ছে আজ সে অনেক খুশি। নতুন শহরে 2 মাস কেটে গেছে। এখন কলকাতার রাস্তাঘাট আর অপরিচিত নয়। খুব অনায়াসে এখান থেকে ওখানে ছোটাছুটি করছে 6 কিশোর। বয়সে তারা এখনো কিশোর, কিন্তু এই 2 মাসে তাদের অভিজ্ঞতা ঠিকই প্রাপ্তবয়স্কদের মতো হয়ে গেছে। ঘুম ভাঙতেই যার বেলা 12টা বাজত, সেই আহনাফ এখন ঘুম থেকে উঠেই মহল্লার সামনে খালি বালতি হাতে দাঁড়িয়ে থাকে। আহনাফ প্রচুর ভ্রমণ প্রিয় স্বভাবের ছিল, আর তার দুর্বলতা তার প্রিয় সেই বাইকটি, যেটি এখন পুড়ে ছাই হয়ে গেছে। সে খুব তাড়াতাড়ি বাইক চালানো শিখে ফেলেছিল, কারণ তার স্বপ্ন ছিল অল্প বয়সে বাইকে চড়ে নিজ দেশ ভ্রমণ করবে, তারপর একদিন বাইরের দেশে ঘুরবে। কিন্তু এখন তার সেই স্বপ্নে ধুলো জমে গেছে। এখন তার বাইক কেনার সামর্থ্য নেই। বাইক নিয়ে দেশে ঘুরতে গেলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। যদিও তার আগে কোনো ভবিষ্যৎ চিন্তা ছিল না। বাবার অর্থ সম্পদে বাকি জীবন পার করতে পারবে সেই আশায় ছিল, কিন্তু এখন পড়াশোনা করে নিজেকে শক্ত করে তার পরিবার হত্যার প্রতিশোধ নেওয়াই তার মূল উদ্দেশ্য। আহনাফ স্বভাবে প্রচুর বেপরোয়া। তার মন মতো কিছু না হলে সে উগ্র হয়ে যায়। তবে এই উগ্রতা তার এখনো আছে। সম্পর্কে চাচাতো ভাই হলেও আহনাফের সাথে আরাফের অনেক পার্থক্য। সে খুব শান্ত এবং প্রচন্ড ধৈর্যশীল। সে বয়সের তুলনায় অনেক বুদ্ধিদীপ্ত, আর সে তার বন্ধুদের প্রাণ। একমাত্র আরাফই এমন পরিস্থিতিতে সব হারিয়ে এখনো শক্ত। সে বাকিদের মতো ভেঙে পড়েনি। খারাপ লাগা, নিঃস্ব হওয়ার অনুভূতি, হতাশ, ক্লান্তি সবটা সে নিজের মধ্যে হজম করে ফেলেছে। 4 বছরের ছোট অরুণিকা এখন আর ঘন ঘন বাবার কথা বলে না, মাকেও খুঁজে না। সেই জায়গাটা আরাফের হয়ে গেছে। আরাফকে না দেখলে ছোট্ট অরুণিকার অস্থিরতা বেড়ে যায়। সে সব আবদার আরাফের জন্যই জমিয়ে রাখে। তাদের বয়সের ব্যবধান মাত্র 11 বছরের, অথচ আরাফ এখন অরুণিকার প্রধান অভিভাবক। নারী ঘরের লক্ষ্মী হয়, সংসার সামলানোর মতো জটিল দায়িত্ব তারাই নিয়ে থাকে। তবে তাদের ব্যাচেলর সংসারের সেই দায়িত্বটা হামিদের হাতে। ঘর পরিষ্কার আর রান্নাবান্না, এই 2টা কাজ সে একাই করে থাকে। তার হাতের জিলাপি আর নারিকেল নাড়ু এখন পুরো মহল্লার মুখে মুখে। বাচ্চার দল বিকেল হলেই তাদের বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে, আর হামিদ আজ বিকেলে কি বানাচ্ছে তা দেখার অপেক্ষায় থাকে। সালে আলী তার এই কাজের প্রশংসা করে খাবার বিক্রির পরামর্শ দিয়েছেন, কিন্তু দোকান খোলার মতো সামর্থ্য তার নেই। আর ব্যবসা শুরু করলে তার পড়াশোনা হবে না। অন্যদিকে মহল্লায় কেউ প্রতিদিন টাকা দিয়ে তার কাছ থেকে নারিকেল নাড়ু আর জিলাপি কিনবে না। এখন হয়তো খেতে আসে, টাকা খুঁজলে বাসায় আসাও বন্ধ করে দেবে। তার বিক্রি করতে হবে ভিন্ন ভিন্ন শহরে গিয়ে, যার বিন্দুমাত্র অভিজ্ঞতাও তার মধ্যে নেই। অভিজ্ঞতার চেয়ে তার এই পেশাটাই পছন্দের নয়, কারণ সে যে পরিবেশে বেড়ে উঠেছে সেই পরিবেশ থেকে এসে ভ্যানে খাবার বিক্রি করাটা তার কাছে বেমানান। এই 6 কিশোরের মধ্যে একমাত্র ইমনই এখনো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। সে মহল্লায় ছেলেদের সাথে দিনরাত ফুটবল খেলে সময় পার করে। তাছাড়া সবাই তাদের রক্তের সম্পর্ক হারিয়ে ফেললেও ইবান আর ইমন, এই 2 ভাই এখনো একে অপরের জন্য বেঁচে আছে। ইবান পড়াশোনার ব্যাপারে খুবই আগ্রহী। সে এই 2 মাসে মাস্টারমশাইয়ের প্রিয় ছাত্র হয়ে গেছে। শতাব্দীর বাবার কাছে তার স্কুলের কিছু ছাত্র পড়তে আসে।
একদিন ইভান তাদের মধ্যে একজনকে একটা অঙ্ক বুঝিয়ে দিচ্ছিল, যা দেখে ফেলে শতাব্দী। বেশ এমনি সে বাবাকে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, বাবা দেখো দেখো, তোমার ছাত্রকে নিজের ছাত্র বানিয়ে ফেলেছে। মাস্টারমশাই পরবর্তীতে ইভানকে ডেকে এনে কয়েকটা অঙ্ক বুঝিয়ে দিতে বললেন। আর ইভানের বোঝানোর ধরন অনেক সুন্দর আর সহজ ছিল, তাই মাস্টারমশাই তাকে নিজের ছাত্র বানিয়ে ফেললেন। তিনি এখন সময় নিয়ে ইভানকে মাধ্যমিক শ্রেণীর বইগুলো পড়ান, কিন্তু কোনো টাকা নেন না। আর রাতে ইভান সেই পড়া তার বন্ধুদের বুঝিয়ে দেয়। এভাবেই তাদের ঘরোয়াভাবেই পড়াশোনা হয়ে যাচ্ছে। তবে এসবের মধ্যে পিছিয়ে আছে তুর্য। তার পড়াশোনার বিন্দুমাত্র আগ্রহ নেই। সাপ্তাহিক বাজারগুলো সেই করে আনে, মাঝে মাঝে তাহমিদকে সাহায্য করে, আর মহল্লার সামনে দাঁড়িয়ে সময় পার করে। যতদিন একটা গিটার কিনতে পারবে না ততদিন সে এমন ছন্নছাড়া সময় পার করে যাবে। তাই বাকি 5 জন সিদ্ধান্ত নিল, প্রথমেই তুর্যকে একটা গিটার কিনে তাকে মানসিকভাবে সন্তুষ্ট করবে, তারপর বাকিটা দেখা যাবে। বিকেলে শতাব্দী বারান্দার বাইরে এসে দাঁড়িয়ে বলল, অরুণিকা বাবু আছো? শতাব্দীর কণ্ঠ শুনে অরুণিকা ভেতর থেকে দৌড়ে বেরিয়ে এলো। এই 2 মাসে অরুণিকার সবচেয়ে কাছের মেয়ে বান্ধবী শতাব্দী। শতাব্দী অরুণিকাকে দেখে বলল, বাবু বাসায় ভাইয়ারা আছে? হ্যাঁ। কি করছে? ডিসুম ডিসুম করছে। শতাব্দী কপাল কুঁচকে বলল, কার সাথে ডিসুম ডিসুম করছে? জানি না, ফোনে ডিসুম ডিসুম করছে, আমাকে দেখতেও দিচ্ছে না। আমি কতবার বলেছি আমি কার্টুন দেখবো, আমাকে দেখতেই দেয়নি। ওরা অনেক পচা, আরাফও পচা হয়ে গেছে। অরুণিকা ঠোঁট ফুলিয়ে দাঁড়িয়ে রইল। শতাব্দী বলল, পচা ভাইদের বলো ডিসুম ডিসুম বাদ দিয়ে বই খাতা নিয়ে বসতে। অরুণিকা মাথা নেড়ে বলল, আচ্ছা বলে আসছি। অরুণিকা দৌড়ে ভেতরে গেল। আবার কিছুক্ষণ পর বেরিয়ে এসে বলল, ইভান আমাকে বকা দিয়েছে, বলেছে আরেকবার বিরক্ত করলে আমাকে ফোনে ঢুকিয়ে দেবে। তুমি জানো ফোনে সব ভূত, ওরা ভূতের সাথে ডিসুম ডিসুম করছে। আমাকে ওইখানে পাঠিয়ে দিলে তো ভূত খেয়ে ফেলবে। আচ্ছা তুমি আমাকে দরজাটা খুলে দাও, চাবিটা দাও, আমি নিজেই খুলে ঢুকছি। অরুণিকা ভেতরে এসেই আরাফকে বলল, চাবি দাও, দরজা খুলে দেব। আরাফ এবার ফোন থেকে চোখ সরিয়ে অরুণিকার দিকে তাকালো আর ভ্রু কুঁচকে বলল, কেন দরজা খুলবে? সুতু আপু এসেছে। ইভান বিরক্তি সুরে বলল, এই মেয়ে ঘন ঘন এদিকে কেন আসে? ওর কি কাজ নেই? তাহমিদ ফোন রেখে উঠে দাঁড়ালো। চাবি পকেট থেকে বের করতে করতে বারান্দায় এলো। শতাব্দী তাহমিদকে দেখে মুচকি হাসলো আর বলল, তা জেলাপি আজ কটা পেঁচ লাগিয়েছে? তাহমিদ চাবি ঘুরাতে ঘুরাতে বলল, ঠিক যতটা পেঁচ তোমার চুলে লেগেছে। কথাটা শুনেই শতাব্দী মাথায় হাত দিল। ইস, আজও সে চুল আঁচড়ে আসেনি। এই তাহমিদ ছেলেটার এত সূক্ষ্ম দৃষ্টি শতাব্দী শুনেছে। এলোমেলো চুলেও বালিকাদের সুন্দর লাগে, কিন্তু তাহমিদের দৃষ্টিতে সে অসুন্দর আর অগোছালো মেয়ে। শতাব্দী অন্তত তাহমিদের সামনে নিজেকে পরিপাটি রাখার চেষ্টা করে, কারণ বাকিরা কোনো মন্তব্য না করলেও তাহমিদ তাকে মুখের উপর খোঁচা দিয়ে বসে, যা শতাব্দীর খুবই অপমানজনক মনে হয়। তাহমিদ গেট খুলেই বলল, ভেতরে আসতে পারো। আমি ভেতরে আসতে চেয়েছিলাম তোমাদের ডাকার জন্য। বাবা তোমাদের বাসায় আসতে বলেছিল। অরুণিকাকে তো বললাম, কিন্তু তোমরা নাকি ওকে তাড়িয়ে দিলে। তাহমিদ শতাব্দীর কথার কোনো উত্তর না দিয়েই ভেতরে চলে গেল। শতাব্দী সেখানেই দাঁড়িয়ে রইল আর মনে মনে বলল, এই ছেলেটার এত অহংকার, শুধু একটু ভালো রাধে, তাছাড়া আর কি গুণ আছে? চোখগুলো ইঁদুরের মতো দেখতে। তাহমিদ এবার বেরিয়ে এলো। পেছন পেছন বাকিরাও বেরিয়ে এলো। অরুণিকা গেট খোলা পেয়ে দৌড়ে বেরিয়ে গেল আর শতাব্দীকে বলল, সতু আপু তোমার ছানাটা কোথায়? ও তো বাসায় ঘুমাচ্ছে, তুমি চলো বাসায়, তোমাকে দেখলেই উঠে যাবে। তাহমিদ বলল, অরুণিকা তুমি কিন্তু গোসল করেছো, আলেয়া আপা তোমাকে গোসল করিয়ে দিয়েছেন। বিড়াল ধরলে আমি কিন্তু বাসায় ঢুকতে দেব না। শতাব্দী বলল, এ আবার কেমন কথা? আমি গতকাল আমার ছানাকে স্নান করিয়েছি, তোমার চেয়ে বেশি পরিষ্কার আমার ছানা। তাহমিদ মুখ বাঁকিয়ে বলল, যে নিজের চুলই পরিষ্কার করে না সে আবার বিড়ালকে পরিচ্ছন্ন রাখবে। তুর্য হুট করে বলল, প্রতিদিন গোসল করালে বিড়াল তো অসুস্থ হয়ে পড়বে, আর এরা খুব পরিচ্ছন্ন প্রাণী হয়। তাহমিদ ভ্রু কুঁচকে বলল, আমার এসব ভালো লাগে না, আমাকে এত যুক্তি দেখাতে হবে না। শতাব্দী এ কথা শুনে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। এদিকে তারা বাসায় ঢুকতেই মাস্টারমশাই তাদের বসতে বললেন। শতাব্দী মুখ বাঁকিয়ে বলল, বাবা ওই চেয়ারে ধুলো পড়ে আছে, একটু মুছেই না হয় তাদের বসতে দেই, নয়তো আবার সন্ধ্যায় স্নান করতে হবে। তাহমিদের চেয়ারটা সরিয়ে শতাব্দী নিয়ে গেল আর মনে মনে বলল, তুমি আজ দাঁড়িয়েই থাকো, এই চেয়ার তোমার জন্য নয়। শতাব্দী ভেতরে চলে যাওয়ার পর মাস্টারমশাই বললেন, আমার স্কুলে তোমাদের ভর্তি করিয়ে দিতে চাইছি, কি বলো? তারা মাস্টারমশাইয়ের কথা শুনে অবাক হয়ে গেল। ইভান বলল, কিন্তু স্যার আমাদের কাছে তো এত টাকা নেই যে সবাই একসাথে পড়াশোনা করতে পারবে। আমরা মাসে যা পাচ্ছি তা দিয়ে বড়জোর 4 জনের পড়াশোনার খরচ চালানো সম্ভব।
কিন্তু তোমরা এখন পড়লে ভবিষ্যতে আরো টাকা রোজগারের সুযোগ এসে যাবে। মাধ্যমিক পাশ না করলে তো এখন পিয়নের চাকরিও জোটে না। তোমাদের তো পড়াশোনা করতেই হবে। আর তোমরা পড়াশোনা না করলে অরুণিকাকে কে দেখবে? ওর ভবিষ্যৎ তোমাদের ভবিষ্যতের সাথে সংযুক্ত। আর টাকার চিন্তা করো না, আমার স্কুলে বৃত্তির ব্যবস্থা আছে। একটু বাসায় কয়দিন পড়ো, অন্তত 3 জন বৃত্তি পেলে বিনামূল্যে মাধ্যমিক পরীক্ষাটা দিতে পারবে। এখন সামনের পরীক্ষাটাই দাও। তোমাদের হাতে এখনো 2 মাসের সময় আছে। বৃত্তির কাগজে বাবা মায়ের নামের জায়গায় মৃত শব্দটা ব্যবহার করতেই খুব কষ্ট হচ্ছিল তাদের। নিচে অভিভাবক হিসেবে সালে আলী আর সুরাইয়ার নাম লিখলো। এরপর কাগজগুলো মাস্টারমশাইয়ের হাতে দিয়ে তারা বেরিয়ে পড়লো। এরপর 2 মাস তারা মনোযোগ দিয়ে পড়াশোনা করলো, পরীক্ষাও দিল। শেষমেশ 3 জনের পরিবর্তে ইভান, আহনাফ, আরাফ আর তাহমিদ এই 4 জনই বৃত্তি পেল। এখন তাদের পড়াশোনা বাবদ কোনো খরচ নেই, শুধু তুর্য আর ইমনের পড়াশোনার খরচটাই দিতে হবে। তাদের এই কয়েক মাসে অনেক টাকা সঞ্চয় হয়েছে। সেই টাকা দিয়েই তারা তুর্যকে তার শখের গিটার কিনে দেওয়ার পরিকল্পনা করলো। কিন্তু যেদিন গিটার কিনতে যাবে সেদিনই ঘটল এক দুর্ঘটনা।